হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ। শবযাত্রার কয়েকদিন পর একটি বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডিকড উইথ ফ্লাওয়ার্স। কামরাটি ফুলে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। গাড়ির লোকজনেরা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। লোকজনেরা আর কান্নাকাটি করছিল না, কারণ তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতি সেই ফুল ও গানের মাধ্যমে বা গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেকটি স্টেশনে দুঃখিত জনতারা প্ল্যাটফর্মটিতে ভিড় করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গান ও প্রার্থনার মধ্য দিয়ে গাড়িটি এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইন দ্য গঙ্গাস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। গঙ্গায় চিতাভস্মটি বিসর্জন দেওয়া হলো, যেখানে নদীর তীরে বিপুল জনতা ভিড় করেছিল। অর্থাৎ গান্ধীজির চিতাভস্মটি গঙ্গায় বিসর্জন করা হয়েছিল এবং গঙ্গার পাড়ে অনেক জনতা বা লোকজন এসে হাজির হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপর আমরা সবাই দিল্লি ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আমি নিজেকে সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে দেখলাম। অর্থাৎ এখানে সমুদ্রের মধ্যে পড়ে যাওয়া বলতে কথক অ্যাকচুয়ালি শোকাহত হয়েছিলেন বা খুব শোকাহত হয়েছিলেন। I had not directly worked with Gandhiji, gone to the prisons at his call or made any sacrifice for my country. আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটিনি, তার ডাকে জেলে যাইনি এবং দেশের জন্য কোনো ত্যাগও করিনি। অর্থাৎ লেখিকা কি বলতে চেয়েছেন, যে লেখিকা সরাসরি গান্ধীজির সাথে কোনো সংগ্রামে যাননি এবং দেশের জন্য কোনো ত্যাগও করেননি এবং গান্ধীজির কথায় জেলেও যায়নি। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা এবং আমার মতো আরও যুবক যুবতীরা কেবল প্রত্যক্ষ দর্শক ছিল। But still I felt at sea. কিন্তু তবুও আমি যেন সমুদ্রে পড়লাম, অর্থাৎ হতবাক হলাম বা শোকাহত হলাম। I felt that I had grown up within a magic circle. আমি অনুভব করলাম যে আমি একটা জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছি। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. আর বাপুর মৃত্যুর পর আমি অনুভব করলাম যে সেই জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছে, আমাকে অসুরক্ষিত করে। অর্থাৎ বাপুর মৃত্যুর পর লেখিকা যে জাদুবৃত্তের মধ্যে বেড়ে উঠেছিলেন, সেই জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছিল। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ। অনেক কষ্ট করে আমি নিজেকে জাগালাম। আই আস্কড মাই সেলফ, এবং আমি প্রশ্ন করলাম নিজেকে, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। বাপু কি কোনো কিছুর জন্যই বাঁচেননি বা মরেননি? অর্থাৎ বাপুর বেঁচে থাকা এবং মরে যাওয়ার কোনো মূল্যবোধ নেই বা অর্থ নেই। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। আমি কি করে এত সহজে সাহস হারাতে পারি যখন তিনি সেখানে আর নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। আমার মূল্যবোধ এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। লক্ষ লক্ষ মানুষ বাপুর জন্য সাধারণ মানুষ হয়ে যেতে পারত। He brought them out of indifference and awakened them to one another's suffering. তাদেরকে তিনি উদাসীনতা থেকে বের করে জাগ্রত করেছিলেন একে অপরের দুঃখ কষ্ট অনুভব করতে, অর্থাৎ একে অপরের সাহায্য করতে তিনি শিখিয়েছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন
উই ওয়ার স্টিল দেয়ার, ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস। বাপু চলে গেছেন তো কী হবে, আমরা এখনও সেখানে আছি, যুবক যুবতী, শক্তিশালী এবং গর্বিত হয়ে তার পতাকা আমাদের সামনে তুলে ধরার জন্য। অর্থাৎ বাপুর যে মূল্যবোধ সেইগুলো তুলে ধরার জন্য লেখিকা এবং লেখিকার মতো আরও অনেক যুবক যুবতী রয়েছে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছেন কিন্তু তার ভারতবর্ষ বেঁচে থাকবে তার শিশুদের মধ্য দিয়ে। চলো এবার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। চলো এবার ইউনিট 3 কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড বাই দ্য, এক বিশাল জনতা সমবেত হয়েছিল গঙ্গার ধারে। গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার, গান্ধীজি জনসাধারণকে জাগ্রত করেছিলেন একে অপরের সাফারিং, দুঃখ কষ্ট প্রসঙ্গে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য অংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি পূরণ করো। পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজনস, বিশেষ গাড়িতে যাত্রীরা ভজন গাইছিল। দ্য অথার ফেল্ট দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, লেখিকা অনুভব করলেন তিনি একটি জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছেন। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু মারা গিয়েছেন কিন্তু তার ভারত তার শিশুর মধ্যে বেঁচে থাকবে। পরেরটা দেখে নেব। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য অংশ থেকে তথ্য নিয়ে চার্টটি পূরণ করো। কজ কারণ, ইফেক্ট ফল। তো প্রথমটাতেই আমাদের ইফেক্ট দিয়ে দিয়েছে। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজনের আর কান্নাকাটি করছিল না। তো এটার কারণ ছিল দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করেছিল ফুল ও গানের মাধ্যমে। পরেরটা দেখে নেব। পরেরটা কজ দিয়েছে। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিজড, জাদুবৃত্ত অদৃশ্য হলো। ফল কী হয়েছিল? দ্য অথার ওয়াজ আনপ্রোটেক্টেড, লেখিকা অসুরক্ষিত হয়ে গেলেন। পরেরটা দেখে নেব। পরেরটা ইফেক্ট দিয়েছে। দ্য অথার ফেল্ট দ্যাট সি উডেন্ট লুজ কারেজ সো ইজিলি, লেখিকা অনুভব করলেন যে তিনি সাহস হারাবেন না এত সহজে। কারণটা কী ছিল? দ্য অথার্স ভ্যালুজ ওয়ার নট সো উইক, যে লেখিকার মূল্যবোধ এতটা দুর্বল হতে পারে না। পরে গ্রামার পোর্শনটা দেখে নেব। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, নিচের জোড়ায় জোড়ায় বাক্যগুলিকে নির্দেশ মতো একটি বাক্যে যোগ করো। আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, ইউজ পার্টিসিপল। এই দুটি বাক্যকে পার্টিসিপল যোগে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। পার্টিসিপল সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করেই করা হয়। তো এটার অ্যান্সার হবে সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, সাপ দেখে আমি দৌড়ালাম। পরেরটা দেখে নেব। হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস, ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, প্রিপোজিশন জিরান্ড ব্যবহার করে এটা জয়েন করতে বলেছে। হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস, এটার অ্যান্সার। তাছাড়াও আমরা এইভাবেও লিখতে পারি, বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। পরেরটা দেখব। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ইট ইউজ টু মেক অর্নামেন্টস, ইউজ নাউন ইন অ্যাপোজিশন। তো এটার অ্যান্সার হবে গোল্ড এ প্রিসিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, যে সোনা একটি দামি ধাতু, গয়না তৈরিতে ব্যবহৃত হয়। পরেরটা দেখে নেব। রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, যে রামুর কিছু টাকা আছে, সে বই কিনতে পারে। ইউজ ইনফিনিটিভস, ইনফিনিটিভস যোগে এটা একটা বাক্যে পরিণত করতে বলেছে। ইনফিনিটিভ সাধারণত ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে টু এর সাথে। তো এটা অ্যান্সার হবে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর বই কেনার জন্য কিছু টাকা আছে। পরেরটা দেখে নেব। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ডেড
আওয়ার জার্নি, ইউজ নমিনেটিভ অ্যাবসোলেট। তো এটার অ্যান্সার হবে দ্য স্কাই হ্যাভিং ক্লাউডি উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি। পরেরটা দেখে নেব, দ্য বয় রোড দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে এটা জয়েন করতে বলেছে। তো এটার অ্যান্সার হবে দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। তাছাড়া আমরা এইভাবেও করতে পারি, দ্য বয় রোড দ্য অ্যান্সার ইনকারেক্টলি। পরেরটা দেখে নেব কি বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। যে নিচের বাক্য জোড়াগুলিকে একক যৌগিক বাক্যের নির্দেশ অনুসারে যোগ করো, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো প্রথমটাই দেখে নেব, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট, ইউজ ইলটেটিভ কনজাংশন। তো প্রথমত আমাদের জানতে হবে যে কোনগুলো হচ্ছে ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন সাধারণত দেয়ার ফর, সো, অ্যাজ, বিকজ, সিন্স এইগুলো হয়। তো এটার অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট। যে বৃদ্ধটি অসুস্থ তাই বাইরে যেতে পারে না। পরেরটা দেখে নেব, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, ইউজ কমিউলেটিভ কনজাংশন। তো এটা জয়েন করার পূর্বে আমাদেরকে জানতে হবে কমিউলেটিভ কনজাংশন কোনগুলো। তো কমিউলেটিভ কনজাংশনগুলো হলো বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, আর ইত্যাদি। তো এটার অ্যান্সার হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হাম্বল। তাছাড়াও আমরা লিখতে পারি হি ইজ বোথ হনেস্ট অ্যান্ড হাম্বল, যে সে সৎ ও বিনয়। পরেরটা দেখে নেব, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। সোনালি কবিতা লিখতে পারে না, সে অনবরত চেষ্টা করে যায়। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। যে অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে যুক্ত করতে বলেছে বা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে বলেছে। তো প্রথমত আমাদের জানতে হবে অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলো। অ্যাডভার্সেটিভ কনজাংশন হলো বাট, স্টিল, ইয়েট, নেভারলেস, হাউএভার। এইগুলোর সাহায্যে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন এর সাহায্যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। তো এটার অ্যান্সার হবে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, স্টিল সি কিপস অন ট্রাইং। সোনালি কবিতা লিখতে পারে না, তবুও সে চেষ্টা চালিয়ে যায়। পরেরটা দেখব, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সাম। কঠোর পরিশ্রম করো, না হলে পরীক্ষায় পাস করবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। যে অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করে এটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো প্রথমে জেনে নেব অল্টারনেটিভ কনজাংশনগুলো হলো আইদার, অর, নাইদার, নর, অর এগুলো হচ্ছে বা নর, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। তো এটার অ্যান্সার হবে স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সাম। কঠোর পরিশ্রম করো, নয়তো বা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এটা আনলেস দিয়েও করতে পারি আমরা, যে আনলেস স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সাম। কঠোর পরিশ্রম না করলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। পরেরটা দেখে নেব, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেড। নির্দেশ অনুসারে নিচের জোড়া বাক্যগুলোকে একটি জটিল বাক্যে পরিণত করো। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন বিখ্যাত কবি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এটা জয়েন করতে বলেছে। রবীন্দ্রনাথ ট্যাগর ওন দ্য নোবেল প্রাইজ হু ইজ এ ফেমাস পোয়েট। তাছাড়া আমরা আরও একভাবে লিখতে পারি, রবীন্দ্রনাথ ট্যাগর হু ইজ এ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ। পরেরটা দেখে নেব, হি রিটার্ন হোম, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। ইউজ অ্যাডভার্ব ক্লজ। যেটা অ্যাডভার্ব ক্লজের সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলেছে। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ হোয়েন হি রিটার্ন হোম। পরেরটা দেখে নেব, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরি ওয়ান নোজ ইট। ইউজ নাউন ক্লজ। নাউন ক্লজে এটা জয়েন করতে বলেছে। তো এটার অ্যান্সার হবে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যে সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে। পরেরটা দেখে নেব, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। যে
যে নিচে জোড়ায় জোড়ায় থাকা বাক্যগুলিকে একটি বাক্যে যোগ করো। প্রথমটা দেখে নেব। ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। তো এটা অ্যান্সার হবে ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। প্রচুর বৃষ্টি হলেও রাস্তাটি প্লাবিত হয়নি বা ডুবেনি। পরেরটা দেখে নেব। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। অ্যান্সার হবে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। পরেরটা দেখে নেব। রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল একজন দারুণ গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে নানা ধরনের গান গাইতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, এটা অ্যান্সার। পরেরটা দেখে নেব। দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জ, আলিয়া নিউ ইট। এই দুটি বাক্য কী করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। আলিয়া নিউ অ্যাবাউট দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হুইচ হ্যাজ চেঞ্জড। পরেরটা দেখে নেব। আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে বলেছে। আই ডু নট ওয়াচ টেলিভিশনস নট লিসেন টু দ্য রেডিও। পরেরটা দেখে নেব। দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স গঠন করতে বলেছে। তো এটা অ্যান্সারটা দেখে নেব। বিং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। তাছাড়া আমরা লিখতে পারি দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। পরেরটা দেখে নেব কি বলেছে। স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। কি বলেছে? স্প্লিট দ্য ফলোয়িং স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। যে নিচের বাক্যগুলিকে দুটি বাক্যে ভাঙো। প্রথমটাই দেখে নেব। ইট রেইনড অ্যান্ড আই কুডেন্ট লিভ মাই রুম। এর অ্যান্সার হবে ইট রেইনড আই কুড নট লিভ মাই রুম। যে বৃষ্টি হচ্ছিল এবং আমি আমার ঘর ত্যাগ করতে পারিনি। তাহলে দুটো সেপারেট সেন্টেন্স হবে কি? ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয়টা হবে আই কুডেন্ট লিভ মাই রুম, আমি আমার ঘর ত্যাগ করতে পারিনি। পরেরটা দেখে নেব। হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। এটার অ্যান্সার হবে হি কুড উইন দ্য রেস। পরেরটা হবে হি থট ইট। তারপর এটা দেখে নেব। হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। এটার অ্যান্সার হবে দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাবল হি লেফট ফর হোম। পরেরটা দেখে নেব। নাজির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি। দলনায়ক নাসির সেঞ্চুরি করেছিল। তো এটা অ্যান্সার হবে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, আর অন্য সেন্টেন্সটা হবে হি স্কোরড এ সেঞ্চুরি। রাইটিং অ্যাক্টিভিটিসগুলো দেখে নেব। কী বলেছে? রাইট এ বায়োগ্রাফি অ্যাবাউট এপিজে আব্দুল কালাম আজাদ। যে নিচে দেওয়া সূত্র অনুসারে মৌলানা আবুল কালাম আজাদের জীবনীটি লিখতে বলেছে। তো প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নিও, আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দেখে নাও। মাদার ইন্ডিয়া হ্যাড প্রডিউস মেনি গ্রেট সন্স। ভারত মাতা অনেক মহান সন্তানের জন্মদাত্রী। মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ দেম। মৌলানা আবুল কালাম আজাদ তাদের মধ্যে অন্যতম। হি ওয়াজ বর্ন অন 11th নভেম্বর 1888। তিনি 11 নভেম্বর 1888 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ গ্রেট পোয়েট। তিনি মহান কবি ছিলেন। হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু। তিনি উর্দুতে কবিতা লিখতেন। হি ওয়াজ এ জার্নালিস্ট অ্যান্ড প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য মিসরুল অফ দ্য ব্রিটিশ। তিনি ছিলেন একজন সাংবাদিক এবং ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। হি ওয়াজ এ গ্রেট অ্যাডমিরার অফ মহাত্মা গান্ধী। তিনি মহাত্মা গান্ধীর অনুরাগী ছিলেন। হি সাপোর্টেড হিজ আইডিয়াস। তিনি তার মতবাদকে সমর্থন করতেন। হি রোড মেনি বুকস। তিনি নানা বই লিখেছেন।
His famous books are Indian Wins Freedom, ঘুবের ই খাতির, ইটিসি। তিনার লেখা বিখ্যাত বইগুলি হল ইন্ডিয়ান উইন্ডস ফ্রিডম, ঘুবের ই খাতির। হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। স্টিল হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। এখনও তার জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। হি পাসড অ্যাওয়ে অন 22 ফেব্রুয়ারি 1958। তিনি 22 ফেব্রুয়ারি 1958 সালে মৃত্যুবরণ করেন। উই আর প্রাউড অফ হিম। আমরা তার জন্য গর্বিত। পরের রাইটিংটা দেখে নেব। বিল্ডিং কনস্ট্রাকশনস। প্রশ্নটা বই থেকে দেখে নিও। এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু মেনি স্টেজেস। একটি বাড়ি অনেকগুলো স্তর অতিক্রম করে নির্মিত হয়। অ্যাট ফার্স্ট অ্যান আর্কিটেক্ট ড্রজ এ প্ল্যান ফর দ্য প্রপোজড বিল্ডিং। প্রথমে একজন স্থাপিত একটি প্ল্যান বানানো প্রস্তাবিত বাড়ির অঙ্কন করেন। দেয়ার আফটার দ্য বিল্ডিং প্ল্যান ইজ টু বি sanctioned by the corporations, the municipal authorities or panchayat as the case might be. তারপর বাড়ির প্ল্যানটি অনুমোদন করতে হয় ক্ষেত্র অনুযায়ী, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে। আফটার দ্য প্ল্যান sanctioning, the masons and the laborers are engaged according to the necessity. প্ল্যান অনুমোদিত হলে প্রয়োজন অনুযায়ী রাজমিস্ত্রি এবং লেবার জোগাড়ে নিযুক্ত করতে হয়। ব্রিক্স, স্যান্ডস, রডস অ্যান্ড সিমেন্টস আর নিডেড টু স্টার্ট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক। নির্মাণ কাজ শুরু আগে ইট, বালি, রড ও সিমেন্টের প্রয়োজন হয়। নেক্সট দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড ইন দ্য বিল্ডিং। তারপর বাড়িতে দরজা জানালা বসানো হয়। দ্য ওয়ালস অফ দ্য রুমস আর প্লাস্টার্ড বাই দ্য ম্যাসনস। রাজমিস্ত্রির দ্বারা ঘরের দেওয়াল প্লাস্টার করা হয়। আফটার দ্যাট ইলেকট্রিক্যাল ওয়ারিং ইজ ডান। তারপর বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করানো হয়। ওয়াটার কানেকশনস আর মেড ফ্রম দ্য পাম্প। এবার পাম্প থেকে জলের লাইন করতে হয়। আফটার দ্যাট পেন্টিং ইজ ডান ইন দ্য বিল্ডিং। তারপর বাড়ি রং করা হয়। নাও দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড। এখন বাড়িটি তৈরি। ইট ইজ ফিট ফর আওয়ার লিভিং নাও। এখন বাড়ি আমাদের বসবাসের যোগ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।